সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির পডকাস্ট জুম বক্সে। আপনাদের সাথে আছি আমি সারা ফায়রুজাইমা এবং আজকে আমাদের জুম বক্সের আড্ডায় আছেন একজন মডেল যার নাম আইরিন ইরানি। হ্যালো। হ্যালো। কি রাখবো, আইরিন না ইরানি? যেটাতে আপনি কমফোর্টেবল। বাট আপনার শুনতে কোনটা ভালো লাগে? আমার ইরানি শুনতে বেশি ভালো লাগে বিকজ এই নামটা আমার দাদার রাখা। দ্যাটস ওয়াই আমার দাদা আমাকে ইরান ইরান বলে ডাকতো। ইরান? ইয়া। আচ্ছা। সো এই নামটা শুনতে আমার বেশি ভালো লাগে। কখনো জানতে ইচ্ছা হচ্ছে বা দাদা কখনো বলেছেন কেন ইরানি নামটা রাখা হলো? দেখতে ইরানিদের মতো বা এরকম কিছু? হ্যাঁ, ছোটবেলায় আমি দেখতে নাকি খুব বেশি সুন্দর ছিলাম, তো দ্যাটস ওয়াই আমার নামটা মানে আমাকে দেখেই দাদার প্রথমে মনে হয়েছে যে ওর নামের সাথে মানে ইরানিয়ান বাচ্চাদের মতো একটা ফেস ওর আছে, সো নামের সাথে এই নামটা যায়। সৌন্দর্যের গল্প তো শুনলাম, একটু ছোটবেলার গল্পটা শুনি। কিভাবে বেড়ে ওঠা, কেমন পরিবেশ ছিল? আচ্ছা, আমার ছোটবেলায় বেড়ে ওঠা গাজীপুরে। আমি গাজীপুর কালিয়াকৈরে বড় হয়েছি। মানে শৈশবটা আমার ওইখানেই কেটেছে। আর 21 বছর ধরে ঢাকাতেই সেটেল, অ্যান্ড দেন ঢাকাতেই বাকি সময়টা ঢাকাতেই কাটানো হয়েছে। আর শৈশবটা কেটেছে খুবই দুরন্তপনায়, যেমন হচ্ছে যে বড়শিতে মাছ ধরা, হ্যাঁ পুকুরে মানে লাফালাফি করে ঝাপাঝাপি করে গোসল করা যেটা বলে, দেন হচ্ছে গাছে ওঠা, আম পাড়া। তো মানে অ্যাজ ইউজুয়ালি গ্রামের লাইফটা যেরকম হয় এরকম একটা লাইফ, সুন্দর একটা লাইফ। আমার মানে শৈশবটা আমার খুবই সুন্দর ছিল। কয় ভাই বোন? আমরা 3 বোন, আমার কোনো ভাই নেই। আর তারপর ঢাকায় আসা হলো কত বড় হয়ে? লেখাপড়ার উদ্দেশ্যে না কাজের উদ্দেশ্যে? না, ঢাকায় সেটেল হওয়া হয়ে গেছে যখন সবাই শিফট করলো, দেন হচ্ছে তখন পড়াশোনাটা আমার কিন্তু গাজীপুরে, তখন আমার পড়াশোনাটা গাজীপুরে চলছিল। এখান থেকে গিয়ে আমার গাজীপুরে গিয়ে আমার জাস্ট এক্সাম দেওয়া। মানে তখন কি এক্সাম চলছিল, ইন্টার নাকি তখন অনার্স লেভেলের? না, তখন হচ্ছে আমার ইন্টার আমি মানে স্টার্ট মানে করলাম আর কি। ইন্টার আমি ভর্তি হয়েছি ওই সময়টাতে আমাদের আর কি শিফট করা হয়ে গেছে অলরেডি, অ্যান্ড দেন ইন্টারের ফার্স্ট ইয়ারের পড়াশোনাটা আমার ওখানে স্টার্ট হয়েছে। তারপরে খুব জানতে ইচ্ছা হচ্ছে, যেহেতু বলছেন যে গ্রামে একেবারে গ্রামের পরিবেশে সুন্দর করে পুকুরে ঝাঁপ দিয়ে, মানে পুকুরে ঝাঁপ দেওয়া গ্রাম কিন্তু এখন গাজীপুর তো এখন অলমোস্ট শহর, তো সেখানে সেরকম একটা লাইফ পেয়েছেন। তারপরে যেটা হয় যে আপনি যেহেতু পরিচয় করে দিচ্ছে অ্যাজ আ মডেল, মডেলিং করা, মডেলিং এর পেশায় আসা তো এখনো আমাদের দেশে অনেকটাই ট্যাবু, ফ্যামিলি থেকে খুব একটা সাপোর্ট করে না। আপনার ক্ষেত্রে কেমন ছিল? ওই সময়টাতে দেখা যায় আমি ফ্যামিলির সবচেয়ে বড় মেয়ে, তো খুবই কনজারভেটিভ ভাবে আমাকে বড় হতে হয়েছে এবং খুবই মানে গণ্ডির মধ্যে, যেটা বলে যে সন্ধ্যার আগে বাসায় আসতে হবে, দেন সন্ধ্যার পরে কোথাও বাসায় বাইরে থাকা যাবে না, এবং সবকিছুতে একটা বাইন্ডিংস ছিল। কখনো আমার লাইফে আমি কখনো স্কুল বাঙ্ক করিনি, মানে কখনো যে থাকে না যে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া বা এরকম কোনো কিছু আমার লাইফে কখনো হয়নি। স্কুলের টাইমটাতে যতটুকু দিতে পেরেছি অতটুকুই, তাছাড়া আর কখনো মানে ওইভাবে আড্ডা দেওয়া হয়নি। আর হচ্ছে যে গ্রামের যে লাইফটা যদি বলেন, গ্রামের লাইফটা হচ্ছে যে আমাদের গ্রামটা যে একদম প্রত্যন্ত গ্রাম, নট লাইক দ্যাট। এটা কিন্তু আমি জন্মের পর থেকে আমি দেখছি যে সেখানে ইলেকট্রিসিটি আছে, সেখানে ডিশের যে লাইন সেটা আছে, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমরা ওভাবে আমরা মানে পেয়ে গেছি। এবং আমি ছোটবেলা থেকে দেখছি যে আমাদের বাসায় মানে ফাউন্ডেশন করে বিল্ডিং করা, সো ওই লাইফটা কিন্তু আমি পাইনি। যে তারপরে যখন মডেলিং এ আসতেছিলেন সেটা শুরুটা কিভাবে ছিল বা কবে থেকে ইচ্ছা হলো? ওকে, এটা ছিল হচ্ছে যে এটা হলো 5 ইয়ার্স আগের কথা, খুব বেশি সময়কার আগের কথা না। আর এটা হলো আমার হুট করে চলে আসা, এটা আমি কোনো ইচ্ছে করে আসিনি যে আমি মডেলিং করব বা মডেলিং এর পারপাসে আমার আসা। এটা আমার বিজনেসের ক্ষেত্রে আসা, বিকজ আমি কিছু ড্রেস নিয়ে এসেছিলাম, আমার ড্রেসের শ্যুট করব, সেই পারপাসে আমি কিছু মডেলসদের সাথে
সাথে কথা বলি, যখন হচ্ছে দেখলাম যে মডেলস পেমেন্টটা সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং, ফটোগ্রাফার সবকিছু মিলিয়ে অনেক বেশি আমার রেঞ্জ পড়ে যাচ্ছে, তখন আমি চিন্তা করলাম যে আমি এখানে অ্যাজ আ মডেল হিসেবে আমি শ্যুটটা করি। আর দেন হচ্ছে আমার ওয়েবসাইট তখন অলমোস্ট রেডি হয়ে গেছে। তখন আমার মেবি আমার ৮০টা বা ৮৪টা ড্রেস আমি নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে। তো ওই পারপাসে যখন আমি দেখলাম যে না সবকিছু মিলিয়ে আমার পেমেন্ট সবকিছু খুব বেশি পড়ে যাচ্ছে, তখন আমার মনে হলো যে প্রফিট কয় টাকা হবে। তো প্রফিট তো আমার এখানে থাকছে না ওইভাবে, তো আমি নিজে মডেল হয়ে দাঁড়িয়েছি, তারপর বাকিটা দেখা যাবে। তাহলে তো একটু পেছন থেকে শুনতে হয়, বিজনেসটা কিসে ছিল বা বিজনেসের শুরু, ক্যারিয়ারের শুরুটা কোথা থেকে? আচ্ছা, ওই যে আমি বললাম যে বিজনেসের ফটোশুটের জন্য ড্রেস নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে, সেটা ফটোশুটের পারপাসে। মানে সেটা কি অনলাইন বিজনেস দিয়ে আপনার ক্যারিয়ারের শুরু? হ্যাঁ, যে আমার ওয়েবসাইট অলমোস্ট তখন রেডি, মানে দাঁড়িয়ে গেছে, জাস্ট শুধু আমার ছবির জন্য আমার ওয়েবসাইটে তখন মানে স্টপ হয়ে আছে আমার ওয়েবসাইট। দেন হচ্ছে যখন আমি দেখলাম যে না আমাকে এটা রানিং করতে হবে, তা না হলে আমার বিজনেসটা স্টপ হয়ে আছে, দেন ওই সময়টাতে আমি ফটোশুটের জন্য করলাম। অ্যান্ড দেন তখন আমি যখন আমি ফটোশুটে করলাম আর কি, ফটোশুটের জন্য দাঁড়ালাম, আমার ফটোগ্রাফার বুঝতে পারেনি যে আমি একদম অ্যামেচার। সে আমার এক্সপ্রেশন অ্যান্ড দেন সবকিছু দেখে সে সুন্দর করে আমার ছবি টবি এডিট করেছে, এবং সেইখান থেকেই হচ্ছে যে তার স্টুডিও থেকেই কোনো একটা হাউস দেখেছে আমার ছবি, এবং দেখে তারা তাদের হাউসের ফটোশুটের জন্য আমাকে সিলেক্ট করেছে। দেন ওখান থেকে অফার আসা। দেন আমি প্রথমে একদম করবোই তো না, করবো না, আমি বলেছি না আমাকে দেওয়া হবে না, বিকজ আমি বললো যে হবে আপু আপনি করেন। তো আমি বললাম যে না ভাই আমি তো প্রফেশনাল না। তখন বললো যে আপু আপনার সাথে আরো দুজন মডেল থাকবে। তখন আমি আরো বেশি ঘাবড়িয়ে গেলাম যে আমার সাথে যদি আরো দুজন মডেল থাকে তারা তো প্রফেশনাল, সো তাদের এক্সপ্রেশন অ্যান্ড দেন আমার এক্সপ্রেশন বা তাদের দাঁড়ানোর স্টাইল অ্যান্ড দেন আমার দাঁড়ানোর স্টাইল কোনোভাবেই ম্যাচ হবে না। তো তারপর আমাকে খুব করে যখন বললো, দেন হচ্ছে যে আমি ফটোশুটটা করেছি, এবং আলহামদুলিল্লাহ কেউ ধরতে পারেনি যে এটা আমার 2019-এ। হ্যাঁ, এটা আমার ফার্স্ট ফটোশুট ছিল, কেউ ধরতে পারেনি। সো তারপর থেকে 1 মাসে আমি 16টা ফটোশুটের অফার পেলাম, এবং 16টা ফটোশুট করলাম, ডান করলাম, এই তো। আমি একটু জানতে চাই যে সবসময় মডেলদের নিয়ে তো অনেক নেগেটিভ কথা হয়, মডেলরা হচ্ছে শুধু দেখতে ভালো হলেই হলো, মডেলরা কথা বলতে পারে না, মডেলরা শিক্ষিত হয় না। আপনার ক্ষেত্রে আপনি খুব সুন্দর করে কথা বলছেন, কিন্তু যদি একটু দর্শকদের উদ্দেশ্যে জানতে চাই যে পড়াশোনা কতটুকু পর্যন্ত করা হয়েছে, যেহেতু আপনি বলছিলেন যে আপনি অলরেডি বিজনেস স্টার্ট করেছিলেন, সো ওই জায়গাটা থেকে জানতে চাচ্ছি কোথা থেকে পড়াশোনা করা হয়েছে। আমার অনার্স কমপ্লিট করা হয়নি, কারণ হচ্ছে যে আমি ওই সময়টাতে আমি ম্যারিড লাইফে চলে গিয়েছিলাম। দেন আমি যখন ইন্টারে পড়ি ওই অবস্থাতে আমি একটা ম্যারিড লাইফে বাসার থেকেই মানে ফ্যামিলির ইয়েতেই হচ্ছে যে আমার বিয়ে হয়। সো যদিও আনফর্চুনেটলি আমার সেই ম্যারিড লাইফটা মানে স্টে করেনি। দেন নাও আই এম ডিভোর্সড, সো অ্যান্ড হ্যাপিলি ডিভোর্সড। সো ওই সময়টা তো মানে আমার পড়াশোনার লাইফটা ওই সময়টা তো আমার স্টপ হয়েছে। ইন্টারে থাকা কালীন অবস্থাতেই আমার মানে বিয়ে হয় আর কি। তার মানে তো এমন না যে সবসময় বলা হয় যে মডেলদের সংসার টেকে না বা কিছু, আপনার ক্ষেত্রে কি বিয়ে ভাঙার পরে মডেলিং শুরু হয়েছে না? ওটা তো বিয়ে ভাঙার অনেক পরে আমার মডেলিং ক্যারিয়ারটা স্টার্ট হয়েছে। তো মডেলদের সংসার টেকে না, নট লাইক দ্যাট ভাই, তখন তো আমি মডেল ছিলাম না। তো মডেলদের সংসার টেকে না, এটা খুবই ভুল একটা ধারণা। এবং কেউ যদি বলে যে মডেল বা হিরোইন্স যারা আছে তাদের 2টা বিয়ে কেন হয় বা 3টা বিয়ে কেন হয়, তারা হয়তো বা এরকম বিজনেসের খাতিরে হোক বা যে কোনো পারপাসে হোক, তারা হয়তো বা তাদের লাইফটাকে কোনোভাবে সেটেল করতে চায়। দ্যাটস ওয়াই হয়তো বা কেউ মিডিয়াটাকে বেছে নেয়, বা কেউ হয়তো বা অন্য একটা সেক্টরকে বেছে নেয়। মিডিয়া সেক্টরটাতে যেহেতু ক্যামেরার ফোকাসটা বেশি, দ্যাটস ওয়াই এটা সবার নজরে পড়ে। আর বাকি সেক্টরটাতে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে মানে ডিভোর্স আছেই, কিন্তু এটাকে আমরা ফোকাস করতে পারি না। কিন্তু কারণ হচ্ছে যে ওই জায়গাটাতে আমাদের ক্যামেরাটা ফোকাস করছে না, বাট আমাদের জায়গাটাতে ক্যামেরাটা ফোকাস করছে।
করছে, দ্যাটস ওয়াই, নাথিং এলস। বাট এটা খুবই ভ্রান্ত একটা ধারণা। আচ্ছা 2019 যখন থেকে যেভাবে হোক দিন শেষে মডেলিং এ আসা, এখন মডেলিং কন্টিনিউ করা হচ্ছে, এখন পরিবারের সাপোর্টটা কিরকম, সবাই পছন্দ করছে? ডেফিনেটলি আমি বলবো যে আমার পরিবারের সাপোর্ট যদি না থাকতো আমি তো জীবনেও এই সেক্টরে আমি পাই রাখতে পারতাম না। আমি বললাম না যে আমি খুবই কনজারভেটিভ ভাবে বেড়ে উঠেছি এবং খুবই বাইন্ডিংস এর মধ্য দিয়ে বেড়ে উঠেছি, এবং আমি যেহেতু পরিবারের বড় মেয়ে ছিলাম, সো ওই জায়গাটা থেকে আমার এটা খুবই বেশি ছিল যে এটা করা যাবে না, এটা হবে না, এটা না, এটা না, এটা না, সবকিছুতেই না 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 না, হ্যাঁ 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 শব্দটা আমি খুব একদমই শুনিনি। এটা শুনেছে আমার বোনরা, মানে এই সুবিধাটুকু এসে ওরা অর্জন করেছে। বিকজ আমার বাবা মা যখন আমাকে বিয়ে দেওয়ার পরে, আমার ডিভোর্স হওয়ার পর, যখন আমার বাবা মা বুঝতে পেরেছে যে আমরা একটা ভুল করেছি এবং এই ভুলটা আসলে আমাদের করাটা উচিত হয়নি, আমার মেয়েটাকে এত অল্প বয়সে বিয়ে দেওয়া উচিত হয়নি, যখন তারা বুঝতে পেরেছে, তারা তখন আমাকে যথেষ্ট ফ্রিডম দিয়েছে এবং এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে যে তুমি তোমার লাইফ যেভাবে ইচ্ছে তুমি তোমার লাইফটাকে এনজয় করো, তুমি তোমার লাইফটাকে গুছিয়ে নাও, তোমার লাইফে যেটা ভালো লাগে তুমি সেটাই করো। পেছনের গল্পগুলো কি শেয়ার করতে চান, না কি ধরনের ঝামেলা বা? না, পেছনের গল্পটা আমি আর শেয়ার করতে চাই না, বিকজ যে মানুষটা আমার লাইফে নেই তাকে নিয়ে অ্যাকচুয়ালি যদি আমি কথা বলি এটা গসিপিং হয়ে যাবে। তাহলে আমরা ফিউচার তো জিজ্ঞেস করতেই পারি, এখন কি শুধু কাজ নিয়ে ভাবছেন না সেটেল ডাউন করার ইচ্ছাও? এখন আপাতত কাজ নিয়ে ভাবছি, সেটেল ডাউন হতেও পারি, এটা আসলে বলা যায় না। আমি আবার একটু হুজুকে চলি, তো বলা যায় যে কোনো একটা সময় হয়তো বা এমনও হতে পারে যে কাউকে ভালো লাগলে, আমি আবার রিলেশনশিপে বিশ্বাসী না যে রিলেশনশিপ করো অ্যান্ড দ্য রিলেশনশিপ কন্টিনিউ করো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে থাকো। আমি এইটার থেকে একটু বাইরে, আমি বলতে পারেন যে একটু ব্যাকডেটেড। সো ওই জায়গাটাতে আমি বিশ্বাসী না। আমার কথা হলো কাউকে পছন্দ হলে ডিরেক্ট বিয়ে করে ফেলবো। এতটা লম্বা সময় কাউকে পছন্দ হয়নি? না, একদম মাঝখানে একজনকে একটু হয়েছিল, আমি বলবো না যে সেটা একদম প্রপার যদি বলেন যে মানে তার সাথে একদম প্রেমের সম্পর্ক বা হচ্ছে যে ওইভাবে, নট লাইক দ্যাট। তবে আমরা চিন্তা করেছিলাম, ফিউচার নিয়ে আগানোর চিন্তা করেছিলাম। সে যখন আমাকে প্রপোজ করেছে, সে আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছে, সে আমাকে ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপের জন্য আমাকে প্রপোজ করেনি। তো ওই সময়টাতে আমি চিন্তা করেছিলাম যে ওকে, এই মানুষটার সাথে সেটেল হওয়া যায় কিনা। তো যখন দেখলাম যে না, তার মেন্টালিটি এবং আমার মেন্টালিটির মধ্যে তফাৎ আছে, এবং হয়তোবা এটা আমাদের পরবর্তী সময়টাতে গিয়ে আমার মনে হয় যে আমাদের একটা ধাক্কা হতে পারে, ধাক্কা দিতে পারে, হয়তো বা তার ক্ষেত্রে আসতে পারে বা আমার ক্ষেত্রে আসতে পারে। তো তখন আমি এটাকে স্কিপ করেছি এবং আমি মানা করে দিয়েছি। প্রেমের প্রস্তাব মিডিয়াতে আসার আগে বেশি ছিল না মিডিয়াতে আসার পরে বেশি হয়েছে? আমি মিডিয়াতে আসার আগেও অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি, এবং মানে আমার ম্যারিড লাইফে যাওয়ার আগে, মানে আমি অল্প বয়সে আমি অনেক, তখনই মনে হয় আমার 100 ক্রস হয়ে গিয়েছিল। অ্যান্ড দেন মিডিয়াতে আসার পরে তো আরো বেশি। সো মিডিয়াতে আসার পরে দেখা যায় যে সবাই ছবি টবি দেখে, দেন হচ্ছে কেউ প্রপোজ করলো, কেউ বিয়ের জন্য প্রপোজ করছে। বিয়ের প্রপোজালও যদি বলেন সেটাও অনেক বেশি পাচ্ছি, এবং যদি বলেন প্রেমের প্রপোজাল সেটাও অনেক বেশি পাচ্ছি। মিডিয়াতে আসার প্রস্তাবগুলো তো শুধু বিয়ের থাকে না, আমরা যেটা বলি যে মডেল হতে গেলে, অভিনয় করতে গেলে অনেক কুপ্রস্তাবও আসে। এরকম কোনো খারাপ অভিজ্ঞতা হয়েছে? শেয়ার করবেন দু একটা? ডেফিনেটলি, এগুলি আমি অনেক ইন্টারভিউতে আমি শেয়ার করেছি। এটা আমার মনে হয় আমি একটা মেসেজও দেখাতে পারবো যদি আপনি মানে দেখতে চান। সো সেদিনও যেমন আমার একটা এসছে, যদি আপনি আমাদেরকে দেখাতে চান। I don't have any আমাদের কোনো problem. সমস্যা I নেই, don't দেখাতে have পারেন। any problem. So আমি দেখাতে পারি। এটা মেবি পরশু বা হচ্ছে তার আগদিন পরিচিত কারোর কাছ থেকে, যেখানে আমরা জানতে পারবো। না, আমি এটা পরিচিত কেউ না, মানে তার নাম্বার আমার কাছে সেভ করা নেই। তবে তার নাম্বারটা আমি দেখেছি যে তার নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে শো করছিল সাজ্জাদ। আচ্ছা। তো বাট হচ্ছে যে আমি নাম্বারটা যদিও আমি ব্লক করে রেখেছি, কিন্তু হচ্ছে যে আমি আসলে তাকে চিনি না, সে কে বা কি সেটা আমি জানি না।
কনভারসেশনটা ছিল এই, নাম্বারটা আমি দেখিয়ে দিলাম, হ্যাঁ নাম্বারটা আমি শো করলাম, and then এখানে নামটাও আছে এবং কি কি কনভারসেশন হয়েছে সেটাও দেয়া আছে, and then আমি ব্লক করেছি, লাস্ট কি কনভারসেশন দিয়ে আমি ব্লক করেছি সেটাও কিন্তু আমি দেখাচ্ছি। কিন্তু এটা তো আননোন, চিনি না, চেনা জানা এরকম কখনো হয়েছে যাদেরকে সবাই চেনে বা থাকে না অনেকেরই তো কিছু মানুষের সামনে একরকম পর্দার আড়ালে এরকম তো এরকম অনেক 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 আছে, অনেক আছে এরকম অনেক আছে যাদের আপনারাও হয়তো ভালো করে চিনেন, এমনও হতে পারে যে তারাও আপনাদেরও খুব কাছের লোক, বাট আপনার সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু আমার সাথে না, আমার সাথে হয়তো বা তার সম্পর্কটা হবে দাবুটির সম্পর্ক, এরকম হতে পারে, বাট আপনার সাথে খুব ফ্রেন্ডলি সম্পর্ক হতে পারে। আমি বলছি আর কি, আমার জায়গায় এখন এখানে বসে আমার কারোর সাথে ফ্রেন্ডলি সম্পর্ক না, আই এম জাস্ট ইন্টারভিউইং ইউ, সো আমার কাজ হচ্ছে আপনার ইন্টারভিউ করা। সো এরকম কে আছে যাদের মিডিয়াতে সবাই চেনে? মিডিয়াতে এরকম অনেক আছে, অনেক প্রোডিউসার আছে, অনেক প্রোডিউসারের কাছ থেকেও আমি এরকম কুপ্রস্তাব যেটাকে বলে পেয়েছি, এবং অনেক হিরোদের কাছ থেকেও আমি বোধহয় একজন আমাদের দেশের একদম নাম্বার 1 শাড়ির হিরোর সাথে আপনার কিছু কথা শুনেছিলাম, একটু শেয়ার করবেন? সেটা অনেক আগের কথা ছিল, বাট আমি আসলে ওই টপিকে আমি ইন্টারভিউ দিতে দিতে ডান হয়ে গেছে, মানে এত কথা বলেছি, মানে আমি শিওর কোনো পডকাস্টে বলেননি যেখানে ডিটেইল আমরা শুনতে চাই? পডকাস্টে আমি বলেছি বাট হচ্ছে যে ওইটা ছিল হচ্ছে যে ওটা আমার মিডিয়ার শুরুর একটা পার্ট ছিল, যে 2019 লাস্টের দিকে হবে বা হচ্ছে যে 2020-এর প্রথম দিকে হবে, ওই সময়টার দিকে হবে। অ্যান্ড দেন ওটা আমি তার অফিসে গিয়েছিলাম এবং সে অফিসে আমার সাথে মিসবিহেভ করেছিল, এটাই ছিল। বাট আমি এটা নিয়ে যখন আমি কথা বলি বা কোনো ইন্টারভিউতে আমি যাওয়া হয়েছিল কেন? ডেকেছিল আপনাকে না নিজ থেকে? হ্যাঁ, আমাকে ডেকেছিল। আমি নিজ থেকে তার অফিসে কেন যাব? আচ্ছা, আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি কাউকে কখনো কাজের জন্য নক দিয়ে তার অফিস অব্দি গিয়ে আমার দেখা করা আর মতো আমার কোনো সিচুয়েশন হয়নি। ওই দিন কি ঘটনাটা ঘটেছিল? কি বলে আপনাকে ডাকা হয়েছিল? আমাকে বলেছিল যে তাদের ইসের 4টা মুভি করবে, তো আমি বলেছিলাম যে আমি আসলে মুভির জন্য এখনো প্রস্তুত না, যেহেতু আমি ডান্স পারি না। মুভি করতে গেলে প্রথমেই কিন্তু আমরা দেখবো যে আমরা অভিনয় জানি কিনা, আমরা ডান্স জানি কিনা, আমরা আসলে ওই জায়গাটাতে প্রপার আমরা পারফেক্ট কিনা। আমি যদি আমার কাজের ক্ষেত্রে আমি 100% না দিতে পারি, আমি তো 60% তো দেয়ার ট্রাই করবো। তো সেটাও তখন আমি পারফেক্ট ছিলাম না ওই জায়গাটাতে। তো আমি বলেছিলাম যে আই এম সরি, আমি আসলে মুভির জন্য এখন আমি রেডি না। তো তখন আমাকে বলেছিল যে ওকে ঠিক আছে। আমি বললাম যে তাহলে আপনি কি করছেন? আমি বললাম আমি মডেলিং করছি, আমি টিভিতে করছি। তখন আমাকে বললো যে ওকে ফাইন, তাহলে আমরা আমাদের ইয়ের থেকে দেন কিছু টিভিসির কাজ আমরা করবো, তো সেই ক্ষেত্রে কি একটু দেখা করা যায়? তো আমি বললাম যে ওকে ঠিক আছে ফাইন। দেন আমি ওই টিভিসির কাজের কথা বলে আমাকে নেওয়া হয়েছিল, এবং ওই সময়টাতে আমার সাথে যেটা হয়েছিল সেটা খুবই অপ্রীতিকর একটা ঘটনা ঘটেছিল, যেটা আসলে আমি ওই ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না, এবং আমার মনে হয় যে এটা ওকে আপনি শেয়ার করতে পারেন আমাদের সাথে, কারণ অনেকেই এখনো মিডিয়াতে আসতে চায়, বা ওটা আসলে আমার জেনে আসলে তারাও এই ব্যাপারগুলোতে প্রস্তুত থাকতে পারবে, কারণ সব জায়গায় আসলে অপ্রীতিকর ঘটনা ঘটে, বাট লাইফ গোজ অন, সব সেক্টরেই চলছে। সেক্ষেত্রে আপনি যদি বলতেন যে আপনার ঘটনাটা কি ছিল? আমি সংক্ষেপে আমি বলছি, যেমন আমাকে প্রথমে নানান ধরনের প্রলোভন দেখানো হয়েছে যে তুমি কি চাও না তোমার এরকম মার্সিডিজ একটা কার থাকুক, তুমি কি চাও না তোমার এরকম একটা অ্যাপার্টমেন্ট থাকুক। তো আমি বলেছিলাম যে আপনার কেন মনে হয়েছে যে আমার গাড়ি নেই, আপনার কেন মনে হয়েছে যে আমার বাড়ি নেই? হ্যাঁ, সো আমি আর কিছু তার সাথে আমার কিছু কথোপকথন কথা কাটাকাটি হয়েছিল। তো তারপর হচ্ছে যখন আমি লাস্ট মোমেন্টে সে বারবার চাচ্ছিল যে আমি তাকে হাক করি, তো আমি বললাম যে আই এম সরি, আমি আপনাকে হাক করতে পারছি না। তখন বললো কেন, তোমরা কি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাউকে হাক করো না? তখন আমি বলেছি আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে হাক করি, কিন্তু তাদের ইন্টেনশনটা ওরকম থাকে না। তো বললো যে আমার ইন্টেনশনটা কেমন? আমি বলছি আপনার ইন্টেনশনটা খুবই বাজে, যেটা আমি দেখতে পাচ্ছি। একটা মেয়ে কিন্তু বুঝে যে একটা ছেলের ইন্টেনশনটা কেমন। আপনি যেহেতু একটা মেয়ে, আমি যদি ছেলে হয়ে আমি আপনার ফেসের দিকে তাকাচ্ছি, কিন্তু আমি আপনার কি ফলো করছি আপনি কিন্তু খুব ভালো করে এটা ধরতে পারবেন। সো আমি যখন তার সাথে এই ধরনের কথা হয়েছিল
আমি যখন চলে আসবো তখন সে আমাকে বলেছিল ওকে ঠিক আছে যাওয়ার সময় তো একটা হ্যান্ডশেক করা যায়, তখন আমি বলেছিলাম ওকে ফাইন। দেন আমি হ্যান্ডশেক করার জন্য আমার হাত বাড়িয়ে দিয়েছিলাম এবং সে তখন আমার হাত ধরে টান দিয়ে সে একটা চেয়ারে বসা ছিল এবং ওয়েল লাগানো ছিল চেয়ারে, সে তখন আমাকে মানে এইভাবে যখন হ্যাঁচকা টান দেয় তখন আমি তার মানে কোলে বসে যাই। তো ওই সময়টাতে সে পেছন থেকে যেহেতু আমাকে এইভাবে ধরেছিল, তো আমার জন্য মানে নিজেকে রিলিজ করাটা খুবই ডিফিকাল্ট ছিল ওই সময়টাতে। এবং আমি তখন তার মুখ থেকে একটা ব্যাড স্মেল পাচ্ছিলাম এবং ওই সময়টাতে আমি বুঝতে পেরেছিলাম যে অ্যাকচুয়ালি যে আমি যেটাকে ভেবেছিলাম যে সে কফি নিচ্ছে, অ্যাকচুয়ালি সে কফি খাচ্ছিল না, সে অন্য কিছু নিচ্ছিল। সে অ্যাকচুয়ালি যেটাকে আমরা মদ বলে থাকি বা মদ্যপান বলে থাকি, সে ড্রাঙ্ক ছিল, ড্রাঙ্ক অবস্থায় আপনার সাথে মিসবিহেভ করা হয়েছে। তো তখন আমি বুঝতে পেরেছিলাম এবং দেন আমি তখন আমার এইভাবে আমি তাকে এভাবে যখন পুশ করেছিলাম তার চেয়ারটাতে যেহেতু ওয়েল লাগানো ছিল, দেন সে তখন পেছন দিকে চলে যায়। দেন তখন আমি রিলিজ হয়েছিলাম এবং আমি সেখানে তাকে কিছু কথা বলে আমি সেখান থেকে চিৎকার চেঁচামেচি বা কোনো আমি চিৎকার চেঁচামেচি করিনি। তার অফিসে যে আমাকে নিয়ে গিয়েছিল, একটা ফটোগ্রাফার ছিল, সে আমাকে নিয়ে গিয়েছিল এবং আমি তাকে কিছু কথা বলেছিলাম এবং তাকেও আমি কিছু কথা বলেছিলাম যে আমি এও না আমি সেও না। এ আর সেটা কি? এ আর সে হতে পারে, কারো নাম আমি উল্লেখ করেছি, ডেফিনেটলি এ আর সে মানে আমি দুজনের নাম উল্লেখ করেছি। এমন হচ্ছে আমি এও না আমি সেও না, সে নামগুলো বলা যাচ্ছে না, আমি বলতে চাচ্ছি না। তো আমি বলেছিলাম যে আমি এও না আমি সেও না। তো আমার সাথে এই ধরনের বিহেভিয়ার করার আগে আপনাকে মানে ডেফিনেটলি একবার হলেও চিন্তা করা উচিত ছিল। এবং মেয়েদের যদি রেসপেক্ট দিতে না জানেন, আপনাকে কেউ রেসপেক্ট করবে, আপনি যত বড় মানুষই হন না কেন আপনাকে কেউ রেসপেক্ট করবে না। এবং আপনি আমার মনে হয় যে জায়গা থেকে উঠে এসছেন, আপনি যত বড় মানুষই হন না কেন, আমার মনে হয় আপনার মেন্টালিটিটা এখন পর্যন্ত সেই জায়গাটাতে স্টপ হয়ে আছে। আমি বলে আমি বের হয়ে এসেছিলাম এবং আসার পরে আমি তার যে ফটোগ্রাফার ছিল যে আমাকে মানে আমাকে ডেকে নিয়ে গিয়েছিল, আমি ওকে বলেছিলাম যে তুমি জেনে শুনে বুঝে আমাকে এই জায়গাটাতে তোমার আনাটা কোনোভাবে ঠিক হয়নি। বলেছিল আপু আপনাকে মানে বস ডাকছে আর 10 মিনিট আপনার সাথে কথা বলে। এক্সকিউজ মি, মানে তুমি কি মানে পাগল হয়ে গেছো? মানে এই ঘটনার পরেও আবার ডেকেছে? আচ্ছা, পরও সে বারবার আমাকে করছিল। দেন আমি তখন আমার মানে শুজ পরছিলাম, দেন আমি বললাম যে আই এম সরি, আমি কোনো কথা বলতে যাচ্ছি না এবং নেক্সট টাইম তুমি আমার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না, বিকজ তোমাদের এই ঘটনাটা পুরোটা সাজানো ছিল। মানে আমি এটা বুঝতে পেরেছিলাম যে আসলে কোনো মানে তাদের কোনো বিজ্ঞাপনের কোনো কাজ ছিল না। তারপরে তো আপনি কাজ করছেন, আপনি চলচ্চিত্রেও কাজ করেছেন, সেটা কি এটার আগে থেকেই শুরু হয়েছিল না এটার এরপরে কাজ শুরু হয়েছে? না, চলচ্চিত্রে কাজ করেছি আমি, এটা হচ্ছে আমি ফার্স্ট কাজ করেছি হচ্ছে শাহিন সুমন ভাইয়ের কুস্তিগির মুভিতে আমি কাজ করেছি। এটা হচ্ছে বাপ্পি ভাইয়ের ছোট বোনের ক্যারেক্টারে আমি কাজ করেছি, বাপ্পি ভাইয়ের ছোট বোন হিসেবে কাজ করেছিলাম। এটা হলো আমার ফার্স্ট কাজ। অ্যান্ড দেন সেকেন্ড যেটা ছিল সেটার মধ্যে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে কাজ করেছিলাম, ওটা হচ্ছে 24/3 রাত, চন্দন চৌধুরী দাদার। ওটাতে আমি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে আমি কাজ করেছি। আর থার্ড মুভি যেটা ছিল সেটা ছিল লোকাল, যেটা রিলিজ হয়েছে। ওখানে আমি একটা পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টার করেছি এবং সামনে কিছু মুভির কথা চলছে যেগুলিতে আমি হয়তো বা মেইন কাস্টে আমি কাজ করছি এবং কিছু ওটিটির কাজ করছি। এই তো, আর মডেলিং, দেন হচ্ছে র্যাম্প শো, এগুলি নিয়ে চলছে। এরপরে আর কোনো কোথাও এরকম হেনস্থার শিকার হতে হয়েছে নাকি ওই একটাই বাজে অভিজ্ঞতা ছিল? একটা ছিল, এটা ছিল মানে খুব বাজে একটা অভিজ্ঞতা যেটা আমি শেয়ার করেছিলাম এবং আমাকে যেমন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে এইভাবে জিজ্ঞেস করার পরে কিন্তু আমি এই অ্যান্সারটা দিয়েছিলাম। এটা নিয়ে খুবই আমাকে ট্রোলের শিকার হতে হয়েছে। এখন আমার কথা হলো যে যদি তোমরা করতে পারো, আমি বললে প্রবলেমটা কোথায়? আমি কেন বলতে পারবো না? আমার কি বলার স্বাধীনতা নেই? আমার কি বাক স্বাধীনতা নেই? তো একটা মানুষ আমার সাথে অপ্রীতিকর আচরণ করতে পারবে আর আমি সেটাকে বলতে পারবো না, তো এটা কিন্তু খুবই মানে। আরেকটা জিনিস কিন্তু মডেলিং এর ক্ষেত্রে মডেলদেরকে অনেক শুনতে হয় যে ছোট পোশাক পরার জন্য হেনস্থার শিকার বেশি হতে হয়। আপনি এটার সাথে কতটুকু এগ্রি করেন? এটার সাথে আমি মোটেও এগ্রি না।
বিকজ হচ্ছে যে আপনি যখন একটা ছোট পোশাক পরছেন তখন যে আপনাকে ওটার জন্য হেনস্থার শিকার হতে হচ্ছে, নট লাইক দ্যাট। আমি ওইখানে যখন গিয়েছিলাম, তার ওইখানে যখন আমি গিয়েছি, আমি খুব সোভার ভাবে গিয়েছিলাম, কিন্তু তো আমাকে কেন হেনস্থার শিকার হতে হয়েছে? আমি তো তখন কোনো ছোট পোশাক পরিনি, এবং আমি তখন ছোট পোশাকে বা খোলামেলা পোশাকে আমি অভ্যস্তও ছিলাম না, তো কেন হতে হয়েছে? তো এটাতে আমি মোটেও আমি মানে সহমত না। এবং আমার মনে হয় যাদের নোংরা দৃষ্টিভঙ্গি, তারা আপনি বোরখা পরে থাকলেও আপনাকে নিয়ে একটা বাজে কমেন্ট করবে, এবং আপনি যদি খোলামেলা ড্রেসে থাকেন তো সেটা তো করবেই, সেটা তো মাস্ট বি। অ্যান্ড দেন আপনি বোরখা পরে থাকলেও আপনাকে ওইখানে আপনার কমেন্ট আসবে যে আপু বোরখা নিচে কি পরেছেন। মানে এরকম আমি অনেক দেখেছি। আমি যখন বোরখার শুটও করেছি, আমাদের তো অনেক শুট করতে হয়, আমাদের খোলামেলা ড্রেসেও আমাদের শুট করতে হচ্ছে, আমাদের বোরখাতেও আমাদের শুট করতে হচ্ছে। আমি যখন বোরখার শুট করেছি, বোরখার শুট যখন আমি আপলোড দিয়েছি, আপু বোরখা নিচে কি পরেছেন, মানে এই ধরনের কমেন্টসও কিন্তু আসে। কমেন্টসের ক্ষেত্রে যদি আসি, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অনেক নানান ধরনের কমেন্টস আসে, ইনবক্সে অনেক উল্টাপাল্টা আসতে থাকে। ইনবক্স চেক করা হয়, কমেন্টস চেক করা হয়? আমার ইনবক্স একদম চেক করা হয় না। ইনবক্স আমি হাজার হাজার মেসেজ পড়ে থাকে, ইনবক্স আমি কখনো চেক করি না, ওইগুলি রিকোয়েস্ট মেসেজে পড়ে থাকে। অ্যান্ড দেন হচ্ছে যে কমেন্ট চেক করি আমি, এবং আমি কমেন্টের আমি রিপ্লাইও করি। সো এটা আমার মানে হতে পারে সেটা স্যাভেজ, অ্যান্ড দেন হতে পারে সেটা সোভার। আমি সব ধরনের কমেন্টের রিপ্লাই করে থাকি। একটু আমাদের যদি একটা ডেমো দিতেন যে স্যাভেজ রিপ্লাই কতটা করতে পারে রানী? ওকে, যেমন আমি কিছুদিন আগে ফোটনের একটা কাজ করেছিলাম এসিআই মোটরসের। ওখানে আমার ড্রেস কোড ছিল হচ্ছে একটা টি শার্ট, নর্মাল একটা টি শার্ট, অ্যান্ড দেন হচ্ছে জিন্সের একটা প্যান্ট। তো ওইটাতে হচ্ছে আমাদের মার্জুক রাসেল ভাইয়া যে মানে অভিনয় করেন, তার পেজ থেকে এসে একটা কমেন্ট করা হয়েছে। তো আমি দেখলাম যে সবাই খুব হাহা রিয়াক্ট দিচ্ছে। তো আমি বললাম যে মানে এত হাহা রিয়াক্ট কিসের, এত হাহা রিয়াক্ট চলছে, মানে কোন পোস্টার মধ্যে এত হাহা রিয়াক্ট করছে? তখন আমি দেখলাম যে একটা কমেন্টের মধ্যে হাহা রিয়াক্ট আসছে। তো দেন হচ্ছে তারপর আমি কমেন্টটা চেক করার পরে আমি দেখলাম যে মার্জুক রাসেল ভাইয়ের ছবি। তো দেন কি ছিল সেই কমেন্টে? হ্যাঁ, দেন আমি তার পেজে গেলাম যে এটা কি ফেক আইডি নাকি রিয়েল আইডি, সেটা আমি চেক করার জন্য আমি গেলাম। তো ওখানে কমেন্টটা ছিল যে হেডলাইট দুইটা কিন্তু জোস মাম্মা। আচ্ছা। তো আমি ভেবেছি এটা কোনো ফেক আইডি থেকে হবে। তখন আমি তার যখন আইডিটাকে আমি দেখলাম, তখন দেখলাম যে না, তার রিয়েল আইডি। অ্যান্ড দেন ওইখানে আমি কমেন্টের রিপ্লাইটা এটা দিয়েছি যে ভালো ড্রাইভাররা গাড়ি দেখে শাইনজি, হেডলাইট দেখে অ্যাক্সিডেন্ট করে না। তো আমি এরকম ছবিতে কি আপনার সাথে পিছনে বাইকও ছিল না, আপনি একাই ছিলেন? ছবিতে বাইক ছিল না, ছবিতে আমার মানে পেছনে হচ্ছে ছিল ফোটনের যে পিকআপ থাকে, পিকআপ ছিল, বাট পিকআপটা ওইভাবে শো হচ্ছিল না, বাট ছবি তুলছিলাম আমার ছবিটাকে আমি আপলোড করেছি। তো এটা ডবল মিনিং এ কথা বলেছিল, এবং আমি ডবল মিনিং এ তাকে এটার অ্যান্সারটা পরবর্তীতে এটা নিয়ে আর কিছু শুনতে না। এবং অনেকে আমাকে কমেন্টের মধ্যে এসে লিখেছে যে কমেন্ট অফ দ্য ইয়ার, দ্য রিপ্লাই অফ দ্য ইয়ার। সো এরকম করেছে, সব অ্যাপ্রিসিয়েট করেছে। দেন এরকম অনেক আসে, অনেক 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 এরকম মেবি এর আগেও আরো বেশ কিছু এসছে, আমি ভুলে যাই, আসলে মনে রাখতে পারি না, এত আসে আমি এত খেয়াল করতে পারি না। এটা তো বেশ একটু ইনডিরেক্টলি ছিল, বাট বুঝা গেছে। এরকম ডিরেক্ট কোনো বাজে কমেন্ট বা কুপ্রস্তাব এরকম আসে? হ্যাঁ আসে, মানে কমেন্ট তো আসে, কমেন্ট তো অহরহ। হ্যাঁ, আরো অনেক ধরনের কমেন্ট আসে, যেমন শর্ট ড্রেসে ছবি দিলে বা হচ্ছে একটু খোলামেলা ড্রেসে ছবি দিলে তখন আসে যে আপু ড্রেসটা না পরলেই তো হতো। তো এরকম আসে। তো আমি বলি যে ভাইয়া, আমি তো অলমোস্ট মোস্ট অফ দ্য টাইম আমি ড্রেস পরি না, আমি ফ্যাশন করে ড্রেস পরি।
তো আমি এরকম দিয়ে দেই, মানে আমাকে যদি কেউ সাবেজ এই ধরনের কমেন্ট করে দেন আমি। আপনি আপনার এর আগের অভিজ্ঞতা থেকে বলছিলেন যে আপনাকে গাড়ি বাড়ি অফার করেছে, যে পার্টিকুলার ঘটনাটার কথা বলছিলেন, তখন আপনি বলেছেন, তো এরকম কি অহরহ হয় না যে এরকম এরকম অনেক অনেক আসে, এরকম তো মিডিয়াতে কাজ করে। আমার মনে হয় যে যারা মিডিয়াতে কাজ করে তাদের এই ধরনের মানে অফার আসে না, এইটা যদি কেউ বলে আমি বলবো যে সে একদম মানে মিথ্যা কথা বলছে। যারা মিডিয়াতে কাজ করে বা হচ্ছে তাদেরকে এই ধরনের অফার আসে, তাদের এই ধরনের অফার আসে, সবাই স্বীকার করে, আবার সবাই উপহারগুলো নেয় কিন্তু সেটা আবার স্বীকার করতে চায় না। তা উপহার নিলে কেন স্বীকার করবো না? মানে উপহারটা যদি হয় যে আমার এখন আমার ফ্রেন্ড যদি আমাকে একটা উপহার দেয়, সেইটা আমি আমি নিতেই পারি। আমি একটা আননোন পার্সনের, যে মানুষটাকে আমি চিনি না, যে মানুষটা আমার কাছ থেকে বিনিময়ে কিছু চাচ্ছে, সেই মানুষটার উপহার আমি কেন গ্রহণ করবো? বিনিময় ছাড়া যদি কোনো এক্সক্লুসিভ উপহার পান সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন বা পেয়েছেন? হ্যাঁ, আমি পেয়েছি তো। আমি তো সেদিন আমি স্টোরিতে দিলাম, আমি তো আমার ফেসবুক স্টোরিতে দিয়েছি। আমার একটা ফ্রেন্ড আমাকে 14 Pro Max গিফট করেছে। আচ্ছা। এবং আমি সেটা স্টোরিতে দিয়েছি, এবং আমি আমার স্টোরিতে দিয়ে আমি আমার ফ্রেন্ডকে থ্যাংক ইউ দিয়েছি যে থ্যাংক ইউ মাই ফ্রেন্ড ফর ইউর বিউটিফুল গিফট। সো এটা তো মানে অস্বীকার, মানে আমি তো চাইলে নাও পারতাম, যে আমার তো কোনো দরকার ছিল না স্টোরিতে শেয়ার করার, বাট আমি তার ফোনটা পেয়ে সে ফোন গিফট করেছে। আমি আমার লাইফে প্রথম আমি এরকম কোনো গিফট পেলাম। এবং যে আপনার লাইফে 14 Pro Max টা এখন পর্যন্ত সবচেয়ে এক্সক্লুসিভ বা এক্সপেন্সিভ গিফট। হ্যাঁ, গিফট মানে গিফট আমি পেয়েছি, মানে আমার ফ্যামিলি মেম্বারসদের কাছ থেকে পেয়েছি, বাট ফ্রেন্ডদের কাছ থেকে তো ভাই এই ধরনের কখনো এত এক্সক্লুসিভ কোনো আমি গিফট পাইনি কখনো। মানে যেটা মানে ট্রুলি সত্যি কথা, যেটা তো আমি পাইনি, যেটা আমি পেয়েছি এবং আমাকে বলেছে যে এটা বাসায় গিয়ে খুলে দেখো। এবং আমরা একসাথে সবাই খিচুড়ি টিচুড়ি খেলাম, আমরা ফ্রেন্ডরা সবাই একসাথে ছিলাম, এবং আমাকে প্যাক করে সুন্দর করে দিয়েছে এবং আমাকে বলেছে এটা বাসায় গিয়ে খুলে দেখো। ওকে, ঠিক আছে। বিশেষ উপলক্ষ ছিল কি? না, আমার ফোনটা নষ্ট হয়েছিল। আমার যে 13 Pro Max টা, সেই ফোনটা হঠাৎ করে আমি আপডেট না দেওয়াতে ফোনটা আমার কোনো ধরনের কোনো কাজ করছিল না, একদম হয়ে গিয়েছিল, কিন্তু আমি ফোনটা ছাড়া একদম অচল ছিলাম। তো ওই পারপাসে আমাকে ফোনটা গিফট করা হয়েছিল। তো আমার আলহামদুলিল্লাহ আমার যে ফ্রেন্ড সার্কেল ওরা হচ্ছে এরকম যে দেখা যায় যে ওরা একজন আমাকে বলছিল যে দোস্ত তুমি এক কাজ করো, আমাদের তো আমি আর একটা পেজ আমি ওপেন করছি, তো আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে দোস্ত তুমি একটা কাজ করো, এখান থেকে তুমি কিছু টাকা দিয়ে তুমি এখন একটা ফোন কিনে ফেলো, 15 Pro Max কিনে ফেলো, এন্ড দেন পরবর্তীতে আমরা আরো বেশ কিছু ড্রেস আমরা যখন অ্যাড করবো তখন আমরা পরবর্তীতে এখনো চলছে। এখন আমি আবার নতুন করে স্টার্ট করেছি। আচ্ছা, এই ফ্রেন্ড গুলো কারা? এরা কি সবাই মিডিয়ার ফ্রেন্ড? না, সবাই যে মিডিয়ার ফ্রেন্ড নট লাইক দ্যাট। মিডিয়ার ফ্রেন্ড না, মিডিয়ার বাইরের ফ্রেন্ড আছে। এবং আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে বেশ ভালো কিছু ফ্রেন্ড পেয়েছি, ভালো কিছু বন্ধু পেয়েছি, মেয়ে বন্ধু বলেন বা ছেলে বন্ধু বলেন, এবং বড় ভাই বলেন, কিছু গাইডেন্স আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। মিডিয়াতে ফ্রেন্ডশিপ হয়েছে নাকি মিডিয়ার সাথে তেমন ফ্রেন্ডশিপ নেই? মিডিয়াতে আমার ফ্রেন্ড আছে, বাট ভালো ফ্রেন্ড কারা? কারণ বাইরের ফ্রেন্ড গুলোর নাম বললে আসলে মানুষ চিনবে না হয়তো বা, বাট মিডিয়ার মানুষদের কথা বললে মানুষ চিনবে। মিডিয়াতে ইরানির গুড ফ্রেন্ডস কারা? মিডিয়াতে হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে, যদি মেয়ে ফ্রেন্ড বলি তাহলে হচ্ছে জেবা তাকিয়া। ওর আর আমার ক্যারিয়ারটা একসাথে শুরু হয়েছিল, এবং ওর আর আমার তখন ওই প্রথম থেকে আমাদের একটা সুন্দর একটা বন্ডিং হয়। বাট এমন না যে ওর সাথে আমার এভরিডে আমার কাজ হচ্ছে বা কথা হচ্ছে, এরকমটা না। বাট হয়তো বা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করলে বা কোনো ধরনের কোনো ইস্যুস থাকলে, বা অনেক সময় হয় যে কোনো মানে ফিনান্সিয়াল কোনো কিছুর সাপোর্ট লাগলে আমি হয়তো ওকে ফোন দেই, ও হয়তো বা আমাকে ফোন দেয়। তো আমাদের মধ্যে ওই বন্ডিংসটা আছে। অ্যান্ড দেন হচ্ছে সঞ্চিতা আছে, সঞ্চিতা দত্তা। তো ওর সাথেও আমার সম্পর্কটা এরকম। সো মিডিয়ার ফ্রেন্ড বলতে হচ্ছে আমার এই, যদি ছেলেদের কথা বলি তাহলে হচ্ছে জুবায়ের হচ্ছে এখন চলে গেছে অস্ট্রেলিয়াতে, ও আবার রিসেন্টলি এসছে, ওর সাথে মিট করবো হয়তো বা, মানে ও ফ্রি হলে মিট করবো, আমারও ফ্রি টাইম আর ওর ফ্রি টাইম দুটা যদি ম্যাচ হয় তাহলে হচ্ছে মিট করবো। ও আমার খুব ভালো ফ্রেন্ড। অ্যান্ড দেন মিডিয়াতে আমার আরেকটা ফ্রেন্ড আছে আলিফ, ও ডিরেক্টর।
ও আমার খুব ভালো ফ্রেন্ড। অ্যান্ড দেন আরেকটা আছে বোরহান, ও ডিরেক্টর, ও খুব ভালো ফ্রেন্ড। সো মিডিয়াতে আছে কিছু, এবং মিডিয়াতে ছাড়া যদি বলেন তাহলে আমি নাম বললে তো আসলে কেউ চিনবে না। হ্যাঁ এক্স্যাক্টলি, দুটা জিনিস, একটা হচ্ছে যেখানে বন্ধু থাকে ওখানে শত্রু থাকে, আর কাজের ক্ষেত্রে শত্রু কিন্তু থাকেই। সো এরকম কেউ আছে মিডিয়ার মাঝে যাদের সাথে একটু শত্রুতা বা একটু ক্ল্যাশ হয়তো আপনি করেননি, হয়তো বা সে আপনাকে নিয়ে কিছু বলছিল পেছনে? না, আমাকে নিয়ে পেছনে তো অনেকে অনেক কিছু বলে। পেছনের লোক কি বললো আমি তাতে কখনোই কান দিই না, কারণ যেখানে আমার ফ্যামিলি আমার সাথে আছে, সো আমি পেছনের লোকের কথায় আমি কখনো কান দিই না। আর হচ্ছে যে মিডিয়াতে চলতে গেলে দেখা যায় কি, আমি এই যে যেমন আমি এখন আপনার ইন্টারভিউতে আমি কয়েকজনকে নিয়ে কথা বলেছি, আপনি কি মনে করেন তারা কি আমাকে খুব ভালোবাসবে? ডেফিনেটলি নট। তারা ওয়ান কাইন্ড অফ আমার শত্রুই বলা যায়। সো অ্যান্ড দেন হচ্ছে এরকম আরো কিছু আছে যে পেমেন্ট অপশন নিয়ে আমি কিছু কথা বলেছিলাম এর আগে, যে যারা হচ্ছে যে কাজ করায় কিন্তু পেমেন্ট অপশন ক্লিয়ার করে না, এটা নিয়ে আমি খোলামেলা আমি কিছু আলাপ করেছিলাম, কিছু কয়েকজনের নাম ধরেছিলাম, নাম ধরে কথা বলেছিলাম, এবং তারা মানে লাইভে এসে ভাই আমাকে নিয়ে তো ওইভাবে বলার মতো কোনো কিছু নেই, আমার কি দেখাবে, হয়তো আমার শর্ট ড্রেস পরা কাপড়েরই ছবি দেখাবে। তাছাড়া আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে মিডিয়াতে আমার কোনো ধরনের কোনো বাজে কোনো রেকর্ড নেই, বা কারোর সাথে আমার কোনো সম্পর্ক খারাপ নেই। আমি সবার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি, তবে হ্যাঁ আমি অন্যায়টা মেনে নিতে পারি না। আমি বলছিলাম দুটো প্রশ্ন করব, যখন ফ্রেন্ডদের মধ্যে বললেন দুজন ডিরেক্টরের নাম, এটা নিয়ে কিন্তু সবসময় কথা হয় যে নায়িকাদের নাকি ডিরেক্টরদের সাথে একটু ফ্রেন্ডশিপ রাখতে হয় অ্যাক্টিং করার জন্য, চান্সেস পাওয়ার জন্য। ওরা কিন্তু এরকম করে কাজ করে না। মানে ওরা যে হয়তো আলিফ কাজ করে, কিন্তু আমি কিন্তু আলিফের কাজ করেছি মাত্র একটা। মানে এরকম না যে কাজের জন্য সম্পর্ক, নট লাইক দ্যাট। বন্ডিংস কখন হয়, ফ্রেন্ডশিপ কখন হয়, যখন আমার যে চিন্তাধারা বা আমি যার সাথে বসে কমফোর্টেবল ফিল করছি, আমরা আড্ডা দিয়ে আমরা সময়টাকে পার করে দিচ্ছি, আমরা বুঝতেই পারছি না কিভাবে সময় চলে যাচ্ছে, আমরা বুঝতেই পারছি না যে কিভাবে আমাদের মানে এই যে মানে 1 ঘন্টা বা 2 ঘন্টা আমরা আড্ডা দিচ্ছি, কিভাবে এই সময়গুলি পার হয়ে যাচ্ছে, আমাদের বন্ডিংসটা তো কিন্তু তখনই কিন্তু গড়ে ওঠে। এটা মিডিয়ার বলেন, মিডিয়ার বাইরে বলেন। বাট ওই আমার যে আরেকটা ফ্রেন্ডের কথা বললাম, ওর সাথেও আমার কাজ হয়েছে একটা, তো 5 বছরে আমি একটা কাজ করেছি। তো নট লাইক দ্যাট যে আমি কাজের পারপাসে ওদের সাথে সম্পর্ক রাখছি বা এরকম না, এরকমটা একদমই না। যদি কেউ মনে করে এটা খুবই ভুল একটা ধারণা, এবং কেউ হয়তো বা হতে পারে এটা হয়তো বা কারো পার্সোনাল ম্যাটার হতে পারে, কেউ হয়তো ডিরেক্টরের সাথে অন্যরকম সম্পর্ক থাকতে পারে বা ফ্রেন্ডলি সম্পর্ক থাকতে পারে, হয়তো বা ডিরেক্টরদের ওভাবে ফোন দিয়ে যোগাযোগ রাখা তার চিন্তা করে, বাট আমার ক্ষেত্রে এটা হয় না। আপনি অনেক রাগী নাকি খুব ঠান্ডা মাথার মানুষ? আমি খুবই ঠান্ডা মাথার মানুষ, আমি রাগ খুব কম করি। অ্যান্ড দেন যখন আমার খুব রাগ হয়, তখন আমি মানে কন্ট্রোল হারিয়ে ফেলি। মানে এখন পর্যন্ত সবচেয়ে ভয়ানক কি করেছেন? অন্যের ক্ষতি করেছেন, কাউকে যে মেরেছেন, না নিজের ক্ষতি করেছেন? না, আমি কখনো নিজের ক্ষতিও করি না। আমি মানে আমি হয়তো বা এই যে আমি রেগে কি করি, আমার যার উপরে ক্ষোভ রাগ, এই যে আমি মিডিয়ার সামনে এসে আমি বলে দিই যে অমুক হয়তো এটা করেছে আমার সাথে, অমুক এটা করেছে। ভাই আমি কেন বলেছি? সেটা আমার ব্যক্তিত্বতে আঘাত এনেছে বলেই আমি বলেছি, আমার রাগ হয়েছে বলেই আমি বলেছি। বাট আমি কখনো চিৎকার চেঁচামেচি এই জিনিসটা আমি পছন্দ করি না। গালিটা আমি খুবই হেট করি, এবং আমি খুব ঠান্ডা মাথায় থাকতে পছন্দ করি। অ্যান্ড দেন আমি খুব কুল মাইন্ডে থাকি অলওয়েজ। আর আমার যদি হয় যে খুব প্রচন্ড মন খারাপ যখন হয়, বা আমি কান্না করি, কিন্তু আমি কারোর সামনে কান্না করতে পারি না, আমি নিজে কান্না করব, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হব, অ্যান্ড দেন কাউকে বুঝতে দেই না যে আসলে আমি কোনো ব্যাপারে আমি খুব স্যাড। আমি আবার যখন আপনার এখানে এসে আমি বসছি, আমি খুবই জলি মাইন্ডেড, অ্যান্ড দেন আপনার সাথে আমি মানে ইমোশনগুলো লুকোতে পছন্দ করি। হ্যাঁ, আমি আমার ইমোশনগুলি কারোর সাথে শেয়ার করতে পছন্দ করি না, বিকজ আমি এতটুকু শিখেছি আমার লাইফ থেকে যে লবণ সবার ঘরে থাকে, মলম সবার ঘরে থাকে না। সো আপনি আপনার ক্ষত স্থানটাকে যত বেশি দেখাবেন যে আমার এটা একটা ক্ষত, তো আপনার ওই ক্ষত জায়গাতে সবাই লবণ সেটাটা আগে দিবে।
কিন্তু মলম ছিটানোর যে মলম দেওয়ার যে মানুষটা সেটা কিন্তু খুব কম পাবেন। যারা ওই আপনার যারা আপনাকে আসলে আপনার ক্ষত জায়গাটাতে মলম লাগিয়ে দিবে 2-1 জন, তারাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। তো বিপদের সময় যারা সুন্দর একটা কথা বলেছেন, সুন্দর করে বলেছেন। আবারও একটু ক্যারিয়ার প্রসঙ্গে অভিনয়ের জায়গায় আসি। বলছিলেন যে খুব লম্বা সময় না, আবার 5 বছর একদম অল্প সময়ও না, বাট ঠিক আছে। সেক্ষেত্রে অভিনয়ের ক্ষেত্রে যদি বলি, যেহেতু বলছেন কাজ করেছেন, আরো কাজ করতে চান, কাদের সাথে কাজ করতে চান? যদি 5জন হিরোর নাম জানতে চাই যে তার সাথে কাজ করতে চান তাদের বিপরীতে নায়িকা হিসেবে। না, আমার এরকম আসলেই মানে কেউ চুজ করা নেই যে আমার এদের সাথে কাজ যেটা ভালো লাগে। যে ইন্ডাস্ট্রিতে কাজ করার প্রত্যেকের তো প্রিয় অভিনেতা, পছন্দের অভিনেতা জায়গাটা থাকে, সেই পছন্দের জায়গাটা থেকে বলছি। পছন্দের অভিনেতা বলতে আমার হচ্ছে মোশাররফ ভাইয়ের অভিনয় আমার ভালো লাগে, চঞ্চল চৌধুরী ভাইয়ের অভিনয় আমার ভালো লাগে, দেন হচ্ছে আরফিন নিশোর অভিনয় আমার ভালো লাগে। কিন্তু মানে এমনটা না যে সরি আফরান নিশো, মানে আমি একটু গুলিয়ে ফেলেছি। সো অনেকের অভিনয় আমার ভালো লাগে, কিন্তু আবার যদি বলেন যে তার সাথেই যে আপনাকে যদি প্রস্তাব দেওয়া হয় সেটা কি, আমার আসলে ক্যারেক্টারটা তো বুঝতে হবে। তো তার সাথে আমি অভিনয় করলেই যে আসলে আমি আমার অভিনয়ের জায়গাটা আমি দেখাতে পারবো বা আমি এখানে প্রেজেন্ট করতে পারছি এরকমটা কিন্তু না। কারণ আমি আমার ক্যারেক্টারটা কি সেটা কিন্তু আমার মেইন ফোকাসটা যাবে আমার ক্যারেক্টারটা আমি কি পাচ্ছি। তো আমার ক্যারেক্টারটার উপরে আমি বেশি ফোকাস করি। আমার মানে পাশে কে হলো বা তার ক্যারেক্টারটা কি সেটা আমি পরে আমি চুজ করি। এটা তো অভিনয়ের দিকে। আর যদি র্যাম্পের কথা জানতে চাই, মডেলদের ক্ষেত্রে আপনার আইডল বা পছন্দের মডেল কারা, যারা আপনার আগের বা আপনার সমসাময়িকও হতে পারে, যাদের কাজ আপনার পছন্দ, এমন যদি বলতেন? যেমন মারিয়া আপুর কথা বলবো, রুমা আপুর কথা বলবো, ইমি আপুর কথা বলবো। দেন হচ্ছে মানে তারা তো অলওয়েজ মানে তাদের কাজ দেখেই মানে খুব ভালো লাগতো। ছোটবেলায় তাদের কাজগুলি দেখতাম, ভালো লাগতো এবং এখনো ভালো লাগে। এখনো যে তারা কাজ করে মানে মনেই হয় না যে মানে কত আগের থেকে যে তারা এখন পর্যন্ত টিকে আছে, এত বছর ধরে টিকে আছে, এটাও কিন্তু তাদের একটা অ্যাচিভমেন্টের জায়গা। এই যে এই জায়গাটাতে যেতেও কিন্তু আমাদের আরো অনেক বছর আমাদের পার করতে হবে। সো তাদের কাজ ডেফিনেটলি অলওয়েজ আমার সবসময় ভালো লাগে। 5 বছরের মাঝে যদি মিডিয়ার সবকিছু মিলিয়ে জানতে চাই যে আপনার কাছে মিডিয়ার সবচেয়ে ডার্ক সাইড কোনটা? মিডিয়ার সবচেয়ে ডার্ক সাইড যদি আমি বলি তাহলে আমি বলবো যে মিডিয়ার ডার্ক সাইড হচ্ছে যে কে আপনার বন্ধু কে আপনার শত্রু আপনি না নিজেও বুঝতে পারবেন না। আপনাকে আমি হয়তো বন্ধু ভাবছি, আপনাকে আমি বলছি একটা কথা, সেই কথাটা কিন্তু দেখবেন যে আপনার মানে আমার অগোচরে সেই কথাটা লিক হয়ে আছে, সেই কথাটা আপনি আরেকজনকে বলে বেড়াচ্ছেন বা আমি বলে বেড়াচ্ছি। এটা কি শুধু মিডিয়া বা মডেলিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে? এটা তো যেকোনো না, এটা যে কোনো সেক্টরে হতে পারে। মানে আমি বলছি যে কিন্তু মিডিয়ার সেক্টরটাতে বেশি, যে আসলে কে বন্ধু কে শত্রু, কে একটা কাজ পাওয়ার জন্য আপনাকে তার সামনে মানে আপনাকে ভিলেন বানিয়ে দিচ্ছে, আপনি এই জিনিসটা একদম বুঝতে পারবেন না। অ্যান্ড দেন মিডিয়ার আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে গিভ এন্ড টেকের ব্যাপার। এটা তো একদমই মানে এটা মিডিয়ার মানে ডার্ক সাইড মানে হচ্ছে যে খুবই ডার্ক সাইড, অ্যান্ড দেন ব্ল্যাকের মতো ডার্ক সাইড। মানে এটা এই জিনিসটা মানে না উঠলে আসলে মিডিয়া। আমি আরেকটা জিনিস মনে হয় বাদ দিয়ে যাচ্ছেন, যেটা নিয়ে এর আগেও আমি আপনাকে কথা বলতে শুনেছি এবং যেটা মিডিয়াতে এখন মডেলিং জগতে সবচেয়ে বেশি যে ওয়ার্ডটা এখন খুব পরিচিত, সেটা হচ্ছে সুগার ড্যাডি। সুগার ড্যাডি, ওকে। দেন আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমি পিঁপড়া না, যে আমি সুগার ড্যাডি খুঁজবো। সো আমি সুগার ড্যাডি পেছনে কখনোই ছুটি না, বা সুগার ড্যাডি আমার পেছনে ছুটলেও ভাই আমি অ্যাভয়েড করে চলি। অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ ছুটছে আপনার পিছনে? আছে তো, এরকম অনেক আছে, অনেক অফার পেয়েছি। একটু আমাদের যদি বলতেন দু একটা অফার। এরকম হচ্ছে যে যেমন বেশ কিছুদিন আগেও একটা অফার পেয়েছি যে এরকম থাকে যে তুমি তোমার কোথায় ফ্ল্যাট নিতে চাও, তুমি আমার হয়ে থাকো, তুমি যখন তুমি বিয়ে করবে বা একটা সেটেল লাইফে যখন তুমি যাবে তখন তুমি মুভ অন করো।
তখন আমি তোমাকে ছাড় দিব, বাট হচ্ছে যে তুমি যে কয়দিন আছো তুমি থাকো না, আমার সাথে থাকো। দেন হচ্ছে তোমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, তোমার কি কি লাগবে, তোমার লাইফ স্টাইলে কি কি দরকার সবকিছু আমি প্রোভাইড করছি। তো এই ধরনের অহরহ অফার আসে। নাম তো তার বলতে পারবেন? আমি নাম হচ্ছে আমি আমি এতটুকু বলতে পারি যে সে একজন শিল্পপতি। তার যে অ্যাসিস্ট্যান্ট সে আমার সাথে কথা বলেছে এবং আমাকে প্রথমে কাজের পারপাসেই কথা বলেছে, এবং কাজের পারপাসে কথা বলার জন্য আমাকে মিটিং অ্যাটেন্ড করেছি, আমি মিটিং অ্যাটেন্ড করেছি, এবং পরবর্তীতে গিয়ে আমি এই ধরনের কথার সম্মুখীন হয়েছে এবং বলেছে যে আমার বস এটা চাচ্ছে। আপনি কি জানেন সে ম্যারিড না আনম্যারিড? সে ম্যারিড এবং সে হ্যাপিলি ম্যারিড, মানে সে হ্যাপিলি ম্যারিড মানে মানুষকে দেখায়, মানে সে মানুষকে দেখাচ্ছে সে হ্যাপিলি ম্যারিড। বিকজ আমরা যেহেতু যখন একটা মানুষকে চিনবো জানবো, তো আমি দেখছি যে সে শো অফ করে বেড়াচ্ছে, সে হ্যাপিলি ম্যারিড, তার বেবি আছে, তার বেবিরা অনেক বড় বড় হয়ে গেছে এবং সবকিছু নিয়ে তার সুন্দর একটা পরিবার। কিন্তু তার ডার্ক একটা সাইড রয়ে গেছে যেটা হয়তো বা তার ওয়াইফ জানে না, বা তার যে বাচ্চা কাচ্চা তারা স্পষ্টবাদী। আপনি বা আপনার সাথে যেটা অন্যায় হয় প্রতিবাদ করেন। আপনার কখনো মনে হয়নি যে লোকটার ম্যারিড, বউ আছে, বাচ্চা আছে, সে লোকটা এরকম প্রস্তাব আপনাকে দিচ্ছে, যেহেতু হয়তো বা অনেককে দিয়েছে বা দিতে পারে, আপনার কখনো জানিয়ে দিতে ইচ্ছা করেনি? আমি আসলে তার ওয়াইফের নাম্বার তো আমার কাছে নেই, থাকলে আমি দিতাম। আমি একবার একজনকে বলেছিলাম, আমি বলেছিলাম যে আপনার যদি ওয়াইফের নাম্বারটা যদি আমি পেতাম না, তাহলে আমি ডেফিনেটলি আমি তাকে জানাতাম। এটা কি আরেকজনের কথা? এটা আরেকজনের কথা বলছি। তার প্রস্তাবটা কি ছিল? তার প্রস্তাবটাও এরকমই ছিল। হ্যাঁ, যে তার প্রস্তাবটা ছিল এরকম, ওই যে আমি বললাম তো সবকিছু প্রোভাইড করতে চাই, জাস্ট হচ্ছে যে আমার হয়ে থাকো এরকম আর কি। যে আচ্ছা আমরা নাহলে বিয়ে করে ফেলি, তুমি যদি ওই লাইফটা পছন্দ না করো আমরা বিয়ে করে ফেলি, সেটা মানে তুমি তোমার মতো থাকলা, আর দেন সে আমার যে ওয়াইফ আছে সে তার মতো থাকলো। আপনার ওয়াইফকে আপনি কেন ধোকা দিবেন ভাই? মানে এটা কোন ধরনের কথা? আপনার ওয়াইফকে আপনি কেন ধোকা দিতে যাচ্ছেন? বা আপনি কিভাবে চিন্তা করলেন যে আপনি একটা ম্যারিড লাইফে আছেন, আমি আপনার সাথে এই লাইফটাতে আমি জড়াবো? তো আমি বললাম যে তখন আমি বলেছিলাম যে আপনার ওয়াইফের যদি নাম্বারটা আমার কাছে থাকতো, আমি ডেফিনেটলি আপনার ওয়াইফকে আমি ফোন দিয়ে আমি বলতাম, বা আমি যদি আপনার এই কথাগুলি যদি রেকর্ড করে রাখতাম না, আমি এনি হাউ আপনার ওয়াইফের নাম্বারটা ম্যানেজ করে আমি তাকে সেন্ড করে দিতাম যে আপনার হাজব্যান্ড আপনার সামনে এতটা ভদ্র এবং এতটা সাধু, এবং সে অগোচরে কি করে এত পর্যন্ত আপনার পর্যন্ত অ্যাক্সেস পেলো কিভাবে? ওই যে আমি বললাম সবাই আসে কাজের পারপাসে মিটিং, তো বসার পরে যখন এই ধরনের অফার পাই তখন আমার মাঝে মাঝে খুব পিটাতেও ইচ্ছা করে, ট্রাস্ট মি। কিন্তু পিটানো হয়েছে কি না, মানে মিডিয়া পার্সনদের পিটানো হয়নি, তবে মিডিয়াতে কাজ করার আগে মানুষকে পিটানো হয়েছে। রিয়েলি? সেটার কি কারণ ছিল? কিভাবে? সেটা হচ্ছে আমি একবার খুব একটা অস্বস্তিকর অবস্থায় পড়েছিলাম, যেমন তখন আইব বাচ্চুর একটা কনসার্ট হচ্ছিল আমার ফুপির কলেজে। তখন আমি ছোট ছিলাম, আমি মেবি তখন ক্লাস 8 বা এরকম, আমি ক্লাস 8-এ পড়ি। তো তখন হচ্ছে যে ওই ফুপির কলেজে যাওয়ার জন্য আমাকে যেতে হবে বাসে, পাবলিক বাসে যেতে হবে। তো ওই পাবলিক বাসে যখন আমি যাবো, পাবলিক এত রাশ ছিল যে আমার ফুপি আর আমি যখন উঠেছি, আমার ফুপি আর আমার ডিস্টেন্স ছিল, বয়সের ডিস্টেন্স মেবি হয়তো বা 3 or 5 years এরকম। তো দেন হচ্ছে যে আমি যখন হচ্ছে যে আমার ফুপির সামনে ছিল এবং আমি খুব পেছনে চলে এসেছিলাম, ওই সময়টাতে আমাকে পেছনে কে যেন চিমটি কাটছে। আমার ব্যাক সাইডে চিমটি কাটছিল, কেউ একজন চিমটি কাটছিল। দেন আমি প্রথমবার যখন একটা নোট করার পর আমি পেছনে ফিরে তাকানোর পরে দেখি যে আমার মানে সে আবার অন্যদিকে এরকম অন্যদিকে ফিরলো। আমি আবার তাকানোর পর সে এই জিনিসটা সেম জিনিসটা করলো। তো তখন আমি নোটিস করলাম, দ্বিতীয়বার বেলা আমি নোটিস করলাম যে সে যখন হাতটাকে টান দেয় তখন তার হাতে হচ্ছে মেটালের একটা ঘড়ি, ওই যে মেটালের যে ঘড়িগুলি থাকে না, একটু আওয়াজ হয় এরকম করে টান দিয়ে, কেউ একজন আপনাকে পিঞ্চ করে যখন টান দিচ্ছে তখন হাতটা মানে ওনার শরীরের সাথে বাড়ি লেগেই হোক আর যেভাবেই হোক একটা নয়েজ হচ্ছে। তখন আমি সেই নয়েজটাকে আমি নোট করার পরে দেন হচ্ছে আমি বাসের ইটা ধরে এভাবে যখন দাঁড়িয়েছিলাম তখন আমি একটা হাত নামালাম। দেন হচ্ছে তারপর যখন সে আমাকে 4th টাইম যখন সে আমাকে জাস্ট টাচ করেছে, আমি তার হাতটাকে এভাবে ধরেছি।
ধরার পরে সে খুবই ঘাবড়ে গিয়েছে, খুবই ভয় পেয়েছে এবং সে মানে বললো যে মানে সে মানে খুবই থতমত খাচ্ছে যে কি বলবে সে বুঝতে পারছে না। তো আমি বললাম কি হচ্ছে, মানে আপনি কি করছেন? তখন বলে যে আমি কি করেছি? আমি বললাম আপনি কেন আমাকে বারবার চিমটি কাটছেন? তো তখন বললো যে না না আমি তো চিমটি কাটেনি। আপনি চিমটি কাটেন মানে এই হাতটা কার? এই হাতটাকে আপনি ধার করে নিয়ে আসছেন কারো কাছ থেকে? তখন ওইখানে অনেক স্টুডেন্ট ছিল এবং তারা সবাই ওখানে মানে খুব ভিড় জমিয়ে ফেলেছে যে কি হয়েছে কি হয়েছে। তখন আমি বললাম যে এই লোকটা বারবার আমাকে চিমটে কাটছিল। তখন লোকটাকে সবাই মানে গণধোলাই যাকে বলে মানে করেছিল এবং আমি তাকে প্রথমে আমি তাকে হচ্ছে যে আমার জুতাটা খুলে আমি তাকে একটা মানে বাড়ি দিয়েছিলাম তার গালে এবং আমি বললাম যে আপনি আমার বাবার বয়সী এবং সে আসলে আমার বাবার বয়সী ছিল। তো আমি বললাম যে আপনি আমার বাবার বয়সী কিন্তু আপনাকে এই জুতাটা দিয়ে আমি মানে বাড়িটা দিতে আমি বাধ্য হলাম বিকজ হচ্ছে যে আপনার যদি ঘরে মেয়ে না থেকে থাকে ছেলে তো আছে, কেউ তো একজন আছে, আপনার ছেলেটাও আপনার মতো বখাটেই হবে। সো আমি যখন কথাগুলি বলছিলাম এবং সবাই তখন অলরেডি তাকে মারছিল এবং তার নাক দিয়ে খুব ব্লিডিং হচ্ছিল। তো ওখানে একটা মুরব্বি ছিল, সে তখন সবকিছু সর্ট আউট করে দেয় এবং তখন আমরা অলরেডি গন্তব্যে আমরা চলে এসেছিলাম। তখন আমার পুপি নেমে গেছে অলরেডি, কিন্তু বাস ওখানে থেমেছিল শুধু আমাদের এই হাউ করার জন্য। তাই আমি নামার পরে তখন বলে কি ব্যাপার এত লেট হলো নামতে, এমন কি হয়েছে তুমি তো কিছু জানোই না। তখন ওর সাথে আমি শেয়ার করলাম। অনেক গল্প শুনলাম আপনার কাছ থেকে ইরানি, ভালো অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা সবকিছু মিলে মিশে ক্যারিয়ারের পথ চলার গল্প শোনার চেষ্টা করলাম। আরো কথা বলতে পারলে ভালো লাগতো, বাট সময় শেষের দিকে শেষ করব। তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলতে চান। হ্যালো এভরিওয়ান, যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আমি জানি যে আসলে আমাদের মেন্টালিটিটা এখন হচ্ছে আমরা সবাই পজিটিভ না দেখে সবকিছু নেগেটিভলি দেখি। আমার মনে হয় যে সবাই যদি নেগেটিভভাবে না দেখে আমরা যদি পজিটিভভাবে অনেক কিছু দেখি, আমরা কেন মিডিয়াতে কাজ করি, কেন আমরা শর্ট ড্রেসে কাজ করি, কেন আমরা খোলামেলা ড্রেসে কাজ করি, এই জিনিসটা আপনারা অনেকেই না বুঝে উল্টাপাল্টা অনেক কিছু কমেন্ট করেন। আমি যেমন একটা কমেন্টার আমি আপনাদের উদ্দেশ্যে আমি বলেছি, আপনার ঘরেও যেহেতু মা আছে বা বোন আছে বা যেই থাকুক না কেন, দিন শেষে আপনারা মেয়েদেরকে রেসপেক্ট করা শিখুন। আমাদের ক্যারিয়ারটা এটাই, আমরা মডেল, অ্যাজ আ মডেল আমাদের এটাই হচ্ছে আমাদের কর্মস্থল, আমাদের এটা করেই কাজ করে আমাদের আর্ন করতে হয়। সো আপনারা আপনাদের নোংরা দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করবেন। আশা করি নোংরা কমেন্ট করার আগে একবার চিন্তা ভাবনা করবেন যে আপনি যে নোংরা কমেন্টটা করছেন এটাতে আপনার জীবনটাকে বা আপনার ব্যক্তিত্বটাকে আপনি কতটুকু রিভিল করছেন, আপনি কি আসলে এটাকে আপনি নিজেকে সোভার ভাবে প্রেজেন্ট করছেন নাকি আপনি নিজেকে খুব নোংরা ভাবে প্রেজেন্ট করছেন। এটা জাস্ট একবার মনে করে দেন হচ্ছে সবার মডেল বলুন বা হচ্ছে অভিনেত্রী বলুন, যার ওখানে গিয়ে কমেন্ট করুন, কমেন্টটা একটু বুঝে শুনে করবেন। আর আমাদের ক্যারিয়ার এটাই, সো আমরা এভাবেই চলাফেরা করব অ্যান্ড এটাই হচ্ছে আমাদের লাইফ। সো এটা নিয়ে কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ আইরিন ইরানি, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং দর্শক, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আর টিভির পডকাস্ট জুম বক্স। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন।